जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 492। জীবন জিজ্ঞাসার উত্তরে মা সারদা। উদ্বোধনের এক কর্মচারীর দেশ ছিল পূর্ববঙ্গে। তাঁর বাড়িঘর কীর্তিনাশা পদ্মার জলে ভেসে যায়। তাঁর বিপদের কথা শুনে মা অত্যন্ত ব্যথিত হয়ে গোপনে তাকে 300 টাকা দেন। মায়ের সেই অর্থ সাহায্যে তিনি দেশে গিয়ে নতুন জমি কিনে আত্মীয় স্বজনদের থাকার ব্যবস্থা করে উদ্বোধনে ফিরে আসেন। 60-70 বছর আগে 300 টাকার মূল্য কম ছিল না। আর শ্রী শ্রী মার নিজের কী বা সঙ্গতি ছিল, তবু তিনি এতটা করেছিলেন। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথায় স্বামী শারদেশানন্দ এই ঘটনার উল্লেখ করে লিখেছেন, এইরূপ কত বিচিত্র ঘটনা যে উদ্বোধনে ঘটিত তাহার ইয়ত্তা নাই। উৎস শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, স্বামী শারদেশানন্দ, পৃষ্ঠা 26-7। তেমনি যার যা ক্ষমতা, যে যতটুকু পারে মা তাকে ততটুকুই কাজ দিতেন। শ্রী রামকৃষ্ণ শিষ্য রামচন্দ্র দত্তের গৃহভৃত্য লাটু চলে আসেন শ্রী রামকৃষ্ণ দেবের কাছে। শ্রী শ্রী রামকৃষ্ণ দেব শ্রী শ্রী মাকে বলেন, এই ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। উৎস শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা, প্রথম ভাগ, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, পঞ্চম সংস্করণ, 1384, পৃষ্ঠা 433। লাটু মাকে গৃহস্থালির কাজকর্মে সাহায্য করতেন, কিন্তু শ্রী রামকৃষ্ণ দেবের ভাষায় নোটো লাটু চড়েই রয়েছে, সর্বদাই ভাবেতে রয়েছে, ক্রমে লীন হবার যোগ। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, শ্রীম কথিত, শ্রীময়ের ঠাকুরবাটি, কলিকাতা, 1386, পৃষ্ঠা 98। অনেক পরের ঘটনা, কিন্তু যে ভাব ও তন্ময়তা লাটুকে পেয়ে বসেছিল তার বিরাম ছিল না। তাই একদিন যখন শ্রী শ্রী মা লাটুকে বাজার করে আনতে বললেন, লাটু উত্তর দিলেন, এখন আমি যেতে পারবো না, আমার এখন ওসব হাঙ্গামা পোয়াতে মন যায় না। মা বললেন, তোর গিয়ে কাজ নেই, তুই থাক, তুই যোগিনকে ডেকে দে। উৎস শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা, চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, তৃতীয় সংস্করণ, 1383, পৃষ্ঠা 225। শ্রী রামকৃষ্ণদেবও তাঁর মানসপুত্রের রাখাল স্বামী ব্রহ্মানন্দ আধ্যাত্মিক অবস্থা লক্ষ্য করে বলছেন, রাখালের এমনই স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমার জল দিতে হয়, আমার সেবা করতে বড় পারে না। উৎস কথামৃত, চতুর্থ ভাগ, পৃষ্ঠা 98। লাটু কিংবা রাখালের এই যে অক্ষমতা, এটা প্রচলিত কোনো বৈজ্ঞানিক সমাজতন্ত্র বাদ দিয়ে বোঝা যাবে না। মানুষ তো শুধু রক্ত মাংসের শরীর নয়, তার বাইরেও আছে তার মন এবং বুদ্ধি, এবং এই সবেরও ঊর্ধ্বে আছে আর একটি সত্তা। এই সবগুলি নিয়েই একটি মানুষ। তাই মানুষের ক্ষমতা অক্ষমতা,
প্রয়োজন অপ্রয়োজন বিচার করতে গেলে এর প্রতিটিকেই হিসেবে আনতে হবে। সুতরাং ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ ক্যাপাসিটি, টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিড, এই নীতির পরিপূর্ণ ও সার্থক রূপায়ণ ভারতীয় সাম্যবাদই করতে পারে। আধ্যাত্মিকতা বর্জিত অন্য কোনো সাম্যবাদ নয়। আধ্যাত্মিক মানুষেরই দৃষ্টি সর্বতোভাবে স্বচ্ছ হয়। তার পক্ষেই অপরের সর্ববিধ অভাবের স্বভাবও অনুপুঙ্খ জানা সম্ভব। আগামী দিনে ভারতে কী ধরনের সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে তার হদিশ আমরা পাই শ্রী শ্রী মায়ের জীবনচর্যায়। নানা দিক থেকে তার জীবন ও বাণী পর্যালোচনা করলে সেই সাম্যবাদের যথার্থ রূপটি পরিস্ফুট হবে। আমরা এখানে দু একটি দিক নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করেছি। 4. আজকের দিনে ভারতীয় জনজীবনের একটি প্রধান জিজ্ঞাসা হল, পাশ্চাত্যের নারী মুক্তি আন্দোলন ভারতীয় নারীদের কতদূর প্রভাবিত করবে এবং তার পরিণাম কি হবে? এর উত্তর স্বামী বিবেকানন্দের একটি পত্রে সূত্রাকারে আছে। স্বামীজি লিখেছিলেন যে মা ঠাকুরানী ভারতে মহাশক্তি জাগাতে এসেছেন এবং তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ীর আবির্ভাব ঘটবে। উৎস বাণী ও রচনা, 7ম খণ্ড, পৃষ্ঠা 76। স্বামীজির এই উক্তিসূত্রকে উপজীব্য করে বিষয়টির আলোচনা করা যেতে পারে। তার আগে পাশ্চাত্যের নারী মুক্তি আন্দোলনের স্বরূপ সম্বন্ধে কিছু আলোচনা করা দরকার। পাশ্চাত্যের নারীদের মধ্যে যারা এই আন্দোলনের পুরোধা বা সমর্থক, তারা চান ঘর গৃহস্থালির কাজকর্ম থেকে মুক্ত হয়ে শিক্ষা, ব্যবসা বাণিজ্য, বৈজ্ঞানিক গবেষণা, চিকিৎসা, রাজনীতি, প্রশাসন, যুদ্ধ বিগ্রহ প্রভৃতি জীবনের সর্বক্ষেত্রে পুরুষদেরই মতো সমান তালে চলতে এবং সমান পারিশ্রমিকে, সমান সুযোগ সুবিধায়, সমান শর্তে ও সমান সম্মানে চাকুরিতে বহাল হতে। তারা চান না পুরুষরা তাদের উপর আধিপত্য করবেন। যে আধিপত্য পুরুষরা পুরুষতান্ত্রিক সমাজে এতকাল ধরে করে এসেছেন, এমনকি তারা চান না পুরুষরা নারীদের অবলা মনে করে বীর সেজে সাহায্যের হাত এগিয়ে দেবেন। নারী মুক্তি আন্দোলনের শরিকরা চান পুরুষরা সমাজ জীবনে যে পদমর্যাদা পান তাদেরও তা দিতে হবে। কিন্তু সেটা সম্ভব হয় না যদি অর্থনৈতিক বৈষম্য থাকে। তাই অর্থনৈতিক পক্ষপাতিত্বের শিকার হয়ে তারা থাকতে চান না। এই প্রসঙ্গে রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব কুর্ট ভাল্ডহাইমের এক রিপোর্টের উল্লেখ করা যেতে পারে। তিনি বলেছিলেন, পৃথিবীব্যাপী অর্থনৈতিক সংকটে নারীদের অবস্থা আরও খারাপ হয়েছে এবং আইন প্রণয়ন করে তার প্রতিকার করা দরকার। উৎস ইউএনএইচকিউ, February 7, 1980. The UN Secretary General, Mr. Kurt Waldheim, said yesterday that the world economic crisis had worsened the condition of women in many countries, reports Reuters. He told the UN Commission on the Status of Women that male power and participation in economic development were sustained by women's work. Yet they received only 1/10 of world income and owned less than 1% of world property, while representing half of the global population and 1/3 of the labor force. They were also responsible for 2/3 of all working hours. Finally, the current world
world economic crisis has worsened the condition of women in general. Mr. Waldheim said, for instance, in both developed and developing countries, unemployment figures were higher for women than for men. Every effort should be made to enact, before the end of the decade, legislation guaranteeing women the right to vote, to be eligible for election or appointment to public office, and to exercise public functions on equal terms with men wherever such legislation does not already exist, he added. The statement, The Statesman, Calcutta, 8 February 1980। নারী মুক্তি আন্দোলনের সমর্থকদের আরও বক্তব্য এই যে, মান্ধাতার আমল থেকে পুরুষরা নিজেদের বাসনা চরিতার্থ করে আসছেন স্বাধীনভাবে, কিন্তু নারীদের তা করতে দেওয়া হয়নি কোনো কালেই। এই অবস্থা চলতে পারে না। নারীদেরও এ ব্যাপারে সমান স্বাধীনতা থাকা চাই। উৎস: পাশ্চাত্যে নারী মুক্তি আন্দোলনের স্বরূপ সম্বন্ধে বর্তমান গ্রন্থের ডক্টর ন্যান্সি টিলডেন এর প্রবন্ধ দ্রষ্টব্য। সম্পাদক। পাশ্চাত্যে নারী মুক্তি আন্দোলনের সমর্থকদের বক্তব্যসমূহে ন্যায্য কথা যে কিছুই নেই তা নয়, যথেষ্টই আছে। নারীরা যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবেন, এটা কোনো মতেই বাঞ্ছনীয় নয়। কিন্তু তাদের সব বক্তব্যই এদেশের নারীদের গ্রহণযোগ্য হতে পারে না। প্রায় 80 বছর আগে স্বামী বিবেকানন্দ লিখেছিলেন, সম্মুখে বিচিত্র যান, বিচিত্র পান, সুসজ্জিত ভোজন, বিচিত্র পরিচ্ছেদে লজ্জাহীনা বিদুষী নারীকুল। নূতন ভাব, নূতন ভঙ্গি অপূর্ব বাসনার উদয় করিতেছে। আবার মধ্যে মধ্যে সেই দৃশ্য অন্তর্হিত হইয়া ব্রত উপবাস, সীতা সাবিত্রী, তপোবন জটাবল্কল, কাষায় কৌপিন, সমাধি আত্মানুসন্ধান উপস্থিত হইতেছে। উৎস: বাণী ও রচনা, 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 246। এই ধরনের আরও বহু বিপরীত দৃশ্যের অবতারণা করে স্বামীজি দেখিয়েছেন, পাশ্চাত্য আদর্শের সংস্পর্শে এসে ভারতবাসীর মনে কী প্রতিক্রিয়া হতে শুরু করছিল, এবং তখনই তিনি পাশ্চাত্য অনুকরণ মোহর রূপ প্রবল বিভীষিকা সম্বন্ধে আমাদের সাবধান করে দিয়ে ভারতের নারীজাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তীর কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন, এবং যাতে আমরা সেই আদর্শ বিস্মৃত না হই তার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। উৎস: বাণী ও রচনা, 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 247 থেকে 49। সমাজে পরিবর্তন ঘটবেই। আমাদের দেশের নারীও আর শুধু অন্তঃপুরচারিণী থাকতে পারেন না। জীবনযুদ্ধে তারা পুরুষের সমান অংশীদার, কিন্তু এই জীবন সংগ্রামেও ভারতীয় পুরুষের আদর্শ হবেন সর্বত্যাগী উমানাথ শঙ্কর, এবং ভারতীয় নারীর আদর্শ হবেন সেবা ও পবিত্রতার প্রতিমূর্তি সীতা, সাবিত্রী ও দময়ন্তী। এই আদর্শ সামনে রেখে আধুনিক ভারতের পুরুষ ও নারী উভয়েই অগ্রসর হবে, এই স্বামীজি চেয়েছিলেন। স্বামীজি যে সময়ে ওই সাবধান বাণী লিপিবদ্ধ করেছিলেন, তখন পাশ্চাত্য নারী মুক্তি আন্দোলন এত তীব্র হয়ে দেখা দেয়নি। এই আন্দোলন বর্তমান অগ্রগতি প্রকৃতি দেখে শুনে অনেকেই আশঙ্কা করছেন যে এর ফলে নারীদের নিরঙ্কুশ ইন্দ্রিয়ানুগ জীবনযাপনের পথই সম্ভবত সুগম হচ্ছে, কারণ বিবাহ ও দাম্পত্য জীবনের সুস্থ ও পবিত্র দিকটিকে অনেক নারী আজকাল অস্বীকার করছেন। ও
शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।